আমরা দেখব সিটেট পরীক্ষা ডিসেম্বর 19-এর পেপার 2 ডিসেম্বর 19-এ পেপার 2-তে কী কী প্রশ্নগুলো এসেছিল এই প্রশ্নগুলো এবার আমরা দেখব। প্যাডাগজির প্রশ্নগুলো এবার আমরা ঝলক করে দেখে নেব। লাইভ দেখতে পাচ্ছেন প্রিভিয়াসের কোয়েশ্চন আমাদের হাতে রয়েছে এবং 10 বছরের 12 বছরের প্রিভিয়াসের কোয়েশ্চন আমাদের কাছে আছে। যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আপনারা সেটা ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারা নিজে থেকে প্র্যাকটিস করতে পারবেন। এবং আজকে আমি আপনাদের এই সব প্রশ্নগুলো আপনাদের দেখিয়ে দেবো। পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 সবগুলো দেখিয়ে দিচ্ছি। তো এবারে আমাদের হাতে যে পেপারটা এসেছে এটা হচ্ছে কি পেপার 2। তো পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 1-এর প্রথম প্রশ্ন এখানে ছিল। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হবে? দক্ষতাপূর্ণ পাঠ যা নয়। এখানে অপশন 4টা দেখছেন, তাড়াতাড়ি বলুন কারেক্ট আনসার কী হচ্ছে। খুব তাড়াতাড়ি বলুন তো ভাই, দক্ষতাপূর্ণ পাঠ মানে কি? আপনাদের মতে কারেক্ট আনসার কি হয় দেখি। সবাই 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 কমেন্ট করুন সবাই। তো দক্ষতাপূর্ণ পাঠ, একটা পাঠ যদি কনস্ট্রাকটিভ হয় সেটা দক্ষতাপূর্ণ স্কিল হবে, ইমাজিন হতে হবে, প্রগ্রেসিভ হতে হবে, কিন্তু ডেলিভারেটিভ বা উদ্দেশ্যমূলক পাঠটা কখনো দক্ষতাপূর্ণ পাঠ হয় না। সুতরাং কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 4। নিম্নলিখিতের মধ্যে কোনটি সুদূর প্রসারী পাঠের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? সুদূর প্রসারী পাঠ, এটি পড়ায় বৃহত্তর আনন্দ দান করে, গভীর বোঝাপড়ার জন্য এটি খুঁটিনাটি বিবরণ সমেত পড়তে সাহায্য করে, এটি ভাষা শিক্ষা সমৃদ্ধ করে, একটি পাঠ সামগ্রিকভাবে বোঝার জন্য পড়া হয়। এখানে সম্পর্কযুক্ত নয় বলেছে ভাই, খুব একটু ভাববেন এবং কারেক্ট আনসার করুন। নিম্নলিখিতের মধ্যে কোনটি সুদূর প্রসারী পাঠের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? 107, তাড়াতাড়ি করবেন। সুদূর প্রসারী, সুদূর প্রসারী বলতে এক কথায় আমরা বুঝে নিন এটা হচ্ছে এক্সটেন্সিভ রিডিং। তো এক্সটেন্সিভ রিডিংয়ে আনন্দ দান করে, শিক্ষা সমৃদ্ধ করে, ভাষা শিক্ষা সামগ্রিকভাবে জ্ঞান পাই, কিন্তু আমরা স্ক্যানিং করি না। এখানে বলেছে গভীর বোঝাপড়ার জন্য খুঁটিনাটি বিবরণ সম্বন্ধ পড়তে হবে। তো খুঁটিনাটি বিবরণ কখন পড়া হয়? যখন স্ক্যানিং হয় তখন, কিংবা ইন্টেনসিভ রিডিংয়ের সময় এই ধরনের পড়া হয়। তো আমরা ইন্টেনসিভ রিডিং বা স্ক্যানিং আমরা এই ক্ষেত্রে ধরতে পারি না, সুতরাং এই ক্ষেত্রে উপযুক্ত নয়। কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 2। লেখার পদ্ধতিগত কর্মকৌশলের লক্ষ্য যে বিষয়ের উপর নির্ভর করে তা হলো। পদ্ধতিগত কর্মকৌশল কেবল পদ্ধতি, কেবল উৎপাদন, পদ্ধতি এবং উৎপাদন উভয়, ভালো হাতের লেখার ব্যবহার 108। এখানে অনলি মেথড অনলি প্রোডাক্ট হয় না, এখানে দুটা মিলে কম্বিনেশন হবে, সুতরাং পদ্ধতি এবং তার উৎপাদন ব্যবহার উভয় হবে কারেক্ট আনসার। 109 প্রশ্ন কি বলেছে দেখি। নিম্নলিখিতের মধ্যে কোনটি ভাষার পাঠ্যক্রমে সাহিত্যের অন্তর্ভুক্তির পিছনে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিষয়? এটা কারিকুলাম যেটা রয়েছে সেই কারিকুলাম বা ভাষার যেটা কারিকুলাম, ল্যাঙ্গুয়েজ কারিকুলাম। তো ল্যাঙ্গুয়েজ কারিকুলামের ক্ষেত্রে কোনটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ এটা আমাদের বলতে হবে। এটি কেবলমাত্র শোনা এবং বলার দক্ষতাকে লালন করে, এটি হচ্ছে একটি পরীক্ষিত বিষয়, এটি ছাত্রদের অন্য সংস্কৃতি বুঝতে সাহায্য করে, এটি ছাত্রদের ব্যক্তিগত প্রতিক্রিয়া জানাতে উৎসাহিত করে। তো 109 কারেক্ট আনসার কোনটি হবে আমরা দেখি। এখানে কম গুরুত্বপূর্ণ বিষয়, তো যেখানে কেবল বা অনলি থাকবে সেটা আমরা বলেছি নেগেটিভ ওয়ার্ড, সেটা কারেক্ট আনসার হবে না। তো এখানে বলেছে কম গুরুত্বপূর্ণ বিষয় বা কোনটি এখানে আমাদের রিলেটিভ নয়, তো এখানে কারেক্ট আনসার হবে এটা, এটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। এখানে দেখুন অন্য সংস্কৃতি, কারিকুলাম থেকে অন্য সংস্কৃতি যদি সাহায্য করে সেটাও কারেক্ট, তাদের ব্যক্তিগত প্রতিক্রিয়া জানতে উৎসাহিত করে সেটাও কারেক্ট, এটা একটা পরীক্ষিত বিষয় হয়, এটা অথেন্টিক জিনিস হয়, এটাও কারেক্ট। তো কেবলমাত্র শোনা, কেবল অপশনটা থাকার কারণে কেবলমাত্র শোনার ক্ষেত্রে সেটা কাজ করে না, সেটা কম গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে। নিম্নলিখিতের মধ্যে কোন বিবৃতিটি নির্ভুল? নির্ভুল মানে কি? নির্ভুল মানে ভুল, যেখানে কোনো ভুল নাই। বাকি 3টা বাক্য আছে ভুল, একটা আছে শুদ্ধ। তো শুদ্ধ কোনটা এটা আমাদের বেছে বের করতে হবে। 110, বিরাম চিহ্ন একটি বাক্যের অর্থ পরিবর্তন চিহ্নিত করে। বিরাম চিহ্ন একটি বাক্যের নিতান্তই কম অর্থ পরিবর্তন চিহ্নিত করে। বিরাম চিহ্ন একটি পাঠকে সুন্দর করে তুলতে সাহায্য করে। বিরাম চিহ্ন একটি পাঠের গতিকে বাধাগ্রস্ত করে। ঠিক আছে, আমি একটা বাক্য লিখছি এখানে,
একটু সময় নিচ্ছি আপনাদের। এখানে গাড়ি রাখিবেন, এখানে গাড়ি রাখিবেন না, রাখিলে 500 টাকা জরিমানা, রাখিলে 500 টাকা জরিমানা। ঠিক আছে, তো এখানে আমি কী করলাম, এই নায়ের পরে একটা কমা দিলাম, নায়ের পরে আমি একটা কমা দিয়ে দিলাম। তো এখানে মিনিংটা কী দাঁড়াচ্ছে দেখুন, এখানে গাড়ি রাখিবেন না, রাখিলে 500 টাকা জরিমানা। তার মানে এখানে গাড়ি রাখা যাবে না, যদি আমি গাড়ি এখানে রাখি তাহলে জরিমানা দিতে হবে, মিনিংটা এটাই তো। আর এই রাখিবেন, এই যে কমাটা আমি কেটে দিলাম এবং রাখিবেনের পরে আমি একটা কমা এবার এখানে দিলাম। তো এবারে ওর তো কী দাঁড়াচ্ছে দেখুন, এখানে গাড়ি রাখিবেন, না রাখিলে 500 টাকা জরিমানা। তার মানে এখানে আমাকে গাড়ি রাখতে হবে বাধ্যতামূলক, আর যদি আমি না রাখি তাহলে 500 জরিমানা দিতে হবে। তার মানে বিরাম চিহ্ন কী করছে, একটা বাক্যের অর্থ পরিবর্তন করে দিয়েছে। সুতরাং এটা নির্ভুল, এটা হচ্ছে 100% কারেক্ট বাক্য যে বিরাম চিহ্ন একটা বাক্যের অর্থ পরিবর্তন করে দেয়। সুতরাং এটা হবে কারেক্ট আনসার, অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। ছাত্রদের লেখার মূল্যায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করবে তা হলো, ছাত্রদের লেখার মূল্যায়নে রাইটিং যখন আমরা মূল্যায়ন করব, রাইটিং অ্যাসেসমেন্ট, এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়ের প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করতে হবে তা হলো বানান এবং ব্যাকরণগুলো ঠিক করা, বিভিন্ন ধারণার বহিঃপ্রকাশ, শব্দ সংখ্যাকে বজায় রাখা, লেখার সময় বাগধারা এবং প্রবাদ ব্যবহার করা। ছাত্ররা যখন লেখার মূল্যায়ন করবে, তো লেখার মূল্যায়নের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যে বিষয়টার প্রতি মনোযোগ আকর্ষণ করতে হবে, সেটা কোন বিষয়ের প্রতি সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করতে হবে বলুন তো? সে যে লিখেছে তার লেখার মধ্যে সে কোন জিনিসটা লিখতে চাইছে তার কনসেপ্টটা এখানে ফুটে উঠেছে কিনা না। আমরা যে কোনো কিছু পড়ি বা যে কোনো কিছু লিখি, যে কোনো কিছু বুঝি, আমাদের মূল মোটো কী থাকে, মূল উদ্দেশ্য কী থাকে, যে যাতে আমরা কনসেপ্ট জিনিসটা আমরা বুঝতে পারি, ধারণা জিনিসটাকে আমরা ফুটাতে পারি। যে কোনো একটা গল্প আমি লিখলাম, তো এই গল্পের ধারণাই যদি সম্পূর্ণ একজন পড়ে, একজন যদি গল্পটা পড়ে গল্পের কোনো আগামাতা পেল না, তাহলে সেই গল্প লিখে আমাদের কী লাভ? গল্প আমরা তখনই লিখব যে যাতে এই গল্পটা পড়ে এই গল্প সম্বন্ধে ধারণা সেটা যেন সে আরামসে বুঝতে পারে। সুতরাং বিভিন্ন ধারণার বহিঃপ্রকাশ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। এনসিএফ 2005, এনসিএফ 2005 থেকে একটা প্রশ্ন আসছে, আমরা একটু দেখে নেই। এনসিএফ 2005 এর নির্দেশিত মূল নীতি অনুযায়ী, অর্থাৎ এনসিএফ যে গাইডলাইন দিয়েছিল সে গাইডলাইনের প্রিন্সিপাল মতে নিম্নলিখিত এর কোনটি অন্তর্ভুক্ত নয় বলেছে, কোনটা নেগেটিভ এখানে আমাদের বের করতে হবে, অর্থাৎ কোনটি আমাদের এনসিএফ এর গাইডলাইনের মধ্যে পড়ছে না, এটা আমাদের খুঁজতে হবে। বিদ্যালয়ের বাইরের জীবনের সঙ্গে জ্ঞানকে সংযুক্ত করতে হবে, 100% কারেক্ট। এটা সুনিশ্চিত করা যাতে লেখাপড়া নোট পদ্ধতি থেকে স্থানান্তরিত হয়, ইয়েস, লেখাপড়াটা যাতে নোট পদ্ধতি থেকে, অর্থাৎ লার্নিংটা নোট পদ্ধতি থেকে স্থানান্তরিত হয়, ঠিক আছে। পাঠ্যক্রমটা পাঠ্যপুস্তক কেন্দ্রিক হবে, পরীক্ষা শ্রেণীকক্ষ নমনীয় হবে এবং একীকরণ হবে, ইন্টিগ্রেটেড করতে হবে, ফ্লেক্সিবল করতে হবে। তিনটে যেহেতু কারেক্ট পেলাম, সুতরাং 3 নম্বরটা হবে আমাদের ইনকারেক্ট। পাঠ্যক্রমটা পাঠ্যপুস্তক কেন্দ্রিক হবে না, এটা হবে চাইল্ড সেন্ট্রিক, ঠিক আছে। পাঠ্যক্রমটা আমাদের শিশু কেন্দ্রিক হতে হবে, পাঠ্যক্রমটা আমাদের পাঠ্যপুস্তক কেন্দ্রিক হয় না, শিক্ষক কেন্দ্রিক হয় না। পাঠ্যপুস্তকটা কোন কেন্দ্রিক হবে অ্যাকর্ডিং টু এনসিএফ গাইডলাইন, এটা হবে শিশু কেন্দ্রিক, ঠিক আছে। যা শব্দের মাধ্যমে তথ্যগত খবর, কি হয়েছিল, কখন হয়েছিল, কোথায় হয়েছিল, কাজের জন্য উৎসাহ এবং কিভাবে সেই ক্রিয়াটা সমাপ্ত হলো, এই ছবি তুলে ধরে কে। একটা কাজ ধরে নিন, কাজটা কি হয়েছিল, কখন হয়েছিল, কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল, কাজের জন্য কিভাবে উৎসাহ দেওয়া হলো এবং এই কাজটা কিভাবে সমাপ্ত হলো, এই সবগুলো জিনিস যখন আমরা এক জায়গাতে জড়ো করব না, এক জায়গাতে জড়ো করবো সময় কিসের মাধ্যমে জড়ো করব, এটাকে কি বলা হবে? প্রজেক্ট ওয়ার্ক নাকি অ্যাসাইনমেন্ট নাকি অ্যানেকডোটাল রেকর্ড নাকি রেটিং স্কেল? এটা কারেক্ট আনসার হবে। সবগুলা ডিটেলস যখন আমরা একটা জায়গায় লিখব এটাকে বলা হয় অ্যানেকডোটাল আর রেকর্ড, ঠিক আছে। 113 কারেক্ট আনসার হচ্ছে অ্যানেকডোটাল, রেকর্ড ইজ দ্য রাইট আনসার।
তো অ্যানেকডোটাল রেকর্ড কি, রেটিং স্কেল কি, পোর্টফোলিও কি, এই নিয়ে আমি একটা ক্লাস দিয়ে দিয়েছি। আপনারা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন, 100% গ্যারেন্টি, 100% বুঝে যাবেন। ছাত্ররা ভাষায় কি করছে তা প্রদর্শনের সবচেয়ে ভালো প্রমাণ নিম্নলিখিতের মধ্যে কোনটি? ছাত্ররা ভাষায় কি করছে তা যদি প্রদর্শন করতে চায় তো এটা প্রদর্শনের সবচেয়ে ভালো প্রমাণ নিম্নলিখিতের মধ্যে কোনটি? একটি পরীক্ষার মূল্যায়ন, লেখা এবং বলার কাজে ছাত্রদের ভাষার ব্যবহার, জাতীয় পাঠ্যক্রম এবং পাঠ্য নির্ঘণ্ট বিষয়ে জানা, ভাষার লক্ষ্য এবং উদ্দেশ্য বোঝা। ছাত্ররা যে ভাষাটা ব্যবহার করছে, ছাত্ররা ভাষায় কি করছে সেটা যদি আমরা প্রদর্শন করতে চাই তো সেটা প্রমাণ আমরা কি করে করব? 114 কি করে আমরা ভালো করে প্রমাণ করতে পারি? এখানে ছাত্ররা কি ভাষা ব্যবহার করছে সিলেবাসের কোনো সম্পর্ক নাই। ভাষার লক্ষ্যটা ভালো হতে হবে, অবজেক্টিভ বুঝতে হবে, সেটা কোনো কথা নয়। আর মার্কস আমরা কখনো করি না, এক্সামে মার্ক দেই না। 3টে অপশন কাটা গেল। আলটিমেটলি লেখার এবং বলার কাজে ছাত্রদের ভাষার ব্যবহার, এটা হবে কারেক্ট অ্যান্সার। এবার দেখুন বাইগোটস্কি, যেখানে বাইগোটস্কি আসবে সেখানে স্ক্যাফোল্ডিং আসবে, যেখানে স্ক্যাফোল্ডিং না থাকবে সেখানে এমকেও আসবে, এমকেও যেখানে না থাকবে সেখানে কি আসবে ভাই বলুন না? স্ক্যাফোল্ডিং, এমকেও, আরেকটা ওয়ার্ড ছিল সেটার নাম কি? জেডপিডি, মনে আছে? যৌনক প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তো ছাত্ররা বাইগোটস্কির মধ্যে ছাত্ররা জোড়ায় জোড়ায় কাজ করবে বা গোষ্ঠীতে কাজ করবে, যেহেতু এভাবে শিক্ষকের পক্ষে কাজ পরিচালনা করা সহজ হবে। ছাত্রদের পারস্পরিক মিলামেশা, সোশ্যাল ইন্টারাকশন, ঠিক আছে, শিক্ষককে উদ্বেগ মুক্ত হতে সাহায্য করবে। সামাজিক মেলামেশার সার বস্তুর অর্থ সরবরাহ করবে যার দ্বারা লেখাপড়া হয়। সামাজিক মেলামেশা ছাত্রদের একটি ভাষা শিক্ষা থেকে বিচ্যুত করবে। তো এটা কারেক্ট আনসার 115। কারেক্ট আনসার কি হবে? এখানে দেখুন বিচ্যুত হবে সেটা আমরা বলতে পারি না, সামাজিক মেলামেশার মধ্যে তারা করতে পারে না। তো এখানে শিক্ষক উদ্বেগ, মানে শিক্ষক, এখানে ছাত্ররা যদি পারস্পরিক মেলামেশা করে তাহলে শিক্ষক কোনো কাজের না, সেটা তো হলো না। তো কারেক্ট আনসার কি? সামাজিক মেলামেশা, সেটা সারবস্তুর অর্থ সরবরাহ করবে যার দ্বারা লেখাপড়া হবে। ছাত্ররা নিজে নিজে শিখবে। এখানে শিক্ষক ইনভলভ থাকতে পারে, নাও থাকতে পারেন, সেটা হাইলাইট করা নেই, কিন্তু এখানে শিক্ষক ইনভলভ থাকবে যদি থাকে। এখানে বলেছে শিক্ষক উদ্বেগ মুক্ত হবে, সুতরাং এটা কারেক্ট আনসার হলো না। ভাষা শিক্ষায় প্রাথমিক শব্দ এবং তার মিশ্রণের পরিবর্তে সরল বাক্যের মাধ্যমে শুরু করা হয়। ভাষা শিক্ষার যে প্রাথমিক ক্ষেত্রে প্রাথমিক শব্দ এবং তার মিশ্রণের পরিবর্তে আমরা কি করি? সরল বাক্যের ব্যবহার করি। এটা যার ইঙ্গিত দেয় যোগাযোগ সম্পূর্ণ বাক্যের উপর নির্ভরশীল। ভাষা আত্মীকরণে উচ্চারণের কোনো স্থান নাই। ভাষা শিক্ষায় ব্যাকরণ এবং উচ্চারণের সমান স্থান আছে। যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাত্রা হচ্ছে ব্যাকরণ। তো 116 কারেক্ট আনসার কী হবে? ভাষা আয়ত্তীকরণে উচ্চারণের স্থান আছে ভাই, না হলে কি আমরা কি করে আমরা বুঝবো? একজন উচ্চারণ করে কিছু একটা বলবে তবেই না আমি সেটা অ্যাকোয়ার করব। উচ্চারণের স্থান তো নিশ্চয়ই আছে। তো এখানে বলেছে ব্যাকরণ এবং উচ্চারণের সমান স্থান আছে, এটা বলা যাবে না। ভাষা ছোটোবেলায় ব্যাকরণে তেমন কোনো প্রভাব পড়ে না, ঠিক আছে? ছোটোবেলায় ব্যাকরণে কোনো প্রভাব পড়ে না, তো ব্যাকরণ এখানে ক্যান্সেল দিলাম। তো কারেক্ট অ্যান্সার যোগাযোগ সম্পূর্ণ বাক্যের উপর নির্ভরশীল। সপ্তম শ্রেণীর একজন শিক্ষক ক্লাস 7-এর একজন স্টুডেন্ট, সে কী করলো দেখি। ক্লাস 7-এর একজন স্টুডেন্ট, সে কী করলো? একজন শিক্ষক একটি ভাষা শ্রেণীকক্ষে দৃষ্টিবান ছাত্রদের দৃষ্টিবান পড়ানোর জন্য তিনি ইউটিউবে ভিডিও ব্যবহার করলেন, রেকর্ডিং ব্যবহার করলেন দৃষ্টিহীন ছাত্রদের জন্য। যারা চোখে দেখতে পায় তাদের জন্য ইউটিউবে ভিডিও চালিয়ে দিলেন, আর যারা চোখে দেখতে পায় না তার জন্য রেকর্ডিং লাগিয়ে দিলেন যে তোমরা শুনো। এইভাবে মিলেমিশে তারা খেলার ব্যবস্থা করেন দৃষ্টি এবং শ্রবণ শক্তিহীনদের জন্য, এবং যারা চোখে দেখতে পায় না এবং শুনতে পায় না তাদের জন্য সবাই মিলে যাতে খেলাধুলা করতে পারে এই ধরনের ব্যবস্থা তিনি করলেন, ঠিক আছে? তো শিক্ষক প্রতি এককের পোষণের জন্য যে সমস্ত মাল্টিমিডিয়া ব্যবহার করেন সেগুলো কী বলা হবে? ভাষা পার্থক্য, শেখার কৌশল, নাকি শেখার অক্ষমতা, নাকি ভরসাযুক্ত বস্তু? এক্ষেত্রে 117 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হবে, এটা হচ্ছে তার লার্নিং স্টাইল, শেখানোর একটা কৌশল, ঠিক আছে? নেক্সট 118,
জ্ঞানাত্মক বা কগনিটিভ যেটা পরিপ্রেক্ষিত রয়েছে, এই পরিপ্রেক্ষিতে একজন ভাষা শিক্ষক শিশুদের ভ্রান্তি যেভাবে দেখবেন, শিশুদের যেগুলো ভুল করবে ভুলগুলো তিনি কীভাবে দেখতে পারেন, শেখার অবরোধ বাধা হিসাবে, শেখার অংশ যা ভাবার অন্তর্দৃষ্টি যোগায়, এমন কিছু যা ত্রুটি সংশোধন করবে এবং বারবার সে ভুল থেকে বিরত করবে, শেখার বিষয়ে তাদের গুরুত্ব না দেওয়ার মানসিকতা এবং যেটার প্রতি তাৎক্ষণিক নজর দিতে হবে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে ভুল করা হচ্ছে শিক্ষণের একটা অংশ। মনে রাখবেন, ভুল করা হচ্ছে শিক্ষণের একটা অংশ। যদি আমরা ভুল না করি তাহলে কিন্তু আমরা শিখতে পারবো না। যে কোনো কেউ মানে একবারে কেউ মানে গাছের আগায় উঠে নেবে, একটু একটু করে নিচে থেকেই তো উপরে উঠেছে, তাই না? তো প্রত্যেক মানুষেরই কিন্তু ভুল হয়, ঠিক আছে? তো এই ভুল করাটা হচ্ছে একটা শিক্ষণের একটা অংশ। সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। একজন প্রগাঢ় অনুগত শ্রোতা যেভাবে শুনেন, অর্থাৎ একজন ভালো শ্রোতা কীভাবে শুনেন? মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে, নিয়মানুবর্তিতা নাকি উন্নতি? কোয়েশ্চন নাম্বার 119। তো এটা কারেক্ট আনসার হবে একজন প্রগাঢ় শ্রোতা বা একজন ভালো শ্রোতা তিনি মনোযোগ সহকারে শোনেন। নেক্সট কোয়েশ্চন, শব্দ না করে পড়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিম্নলিখিতের মধ্যে ন্যূনতম যা অর্জন করবে। শব্দ না করে তারা যদি পড়ে, তার মানে সে এখানে কি করছে? সাইলেন্ট রিডিং করছে। সাইলেন্ট রিডিং করলে সে সবচেয়ে কম অর্জন কোনটা করতে পারবে? শব্দভাণ্ডার, ব্যাকরণ, বলার দক্ষতা নাকি পড়ার দক্ষতা? 120। তাড়াতাড়ি বলুন। সাইলেন্ট পড়ছে তার মানে তার স্পিকিং কোয়ালিটি নাই, সে মানে জুড়ে পড়ছে না, তার মানে তার স্পিকিং দক্ষতা কম থাকবে। পড়ার দক্ষতা, সে পড়তে পারছে, তো সে মনে মনে পড়তে পারছে, ব্যাকরণও বুঝতে পারছে, শব্দগুলো বুঝতে পারছে, মানে শব্দ ভাণ্ডারও ঠিক আছে, তো তা সে বলতে পারছে না, মানে জুড়ে জুড়ে পড়ছে না, তার মানে সে সাইলেন্ট রিডিংয়ের বলার কোনো প্রসঙ্গ আসে না। সুতরাং বলার দক্ষতা সে সবচেয়ে কম অর্জন করবে। তো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে 120 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার 3। ঠিক আছে, তো তার পরবর্তী সময় বাকি প্রশ্নগুলো আমরা দেখিয়ে দেবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।